আমি আপনাকে বিয়ে করতে চাই না নোরা। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। এভাবে জোর করে বিয়ে করা যায় না। প্লিজ আমাকে ছেড়ে দিন। একটু দয়া করুন আমার উপর। আমি আপনার মতো বিষ মরিচ বিয়ে করে আমার সর্বাঙ্গর অঙ্গার করতে চাই না। প্লিজ নোরা, প্লিজ আমাকে মুক্তি দিন। সৌরভের আকুতি মিনতি নোরার মন গলাতে পারে না, বরং তার আকুতি মিনতি নোরাকে আনন্দ দেয়, পৈশাসিক আনন্দ। নোরার ঠোঁটের কোণে কটাক্ষের হাসি লক্ষ্য করা গেল। সে সৌরভের মুখে স্লাইড করে নেশালো কণ্ঠে বলল, মুক্তি চাও বেব? সৌরভ উপর নিচ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নোরা ব্যঙ্গ হেসে বলে, তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না বেব। প্লিজ কবুল বলে দাও। আমি তোমার হাতের বাঁধন খুলে দেই। সৌরভ গলা দিয়ে আওয়াজ বের হতে চাইছে না, তবুও সৌরভ ফিসফিস করে বলে, আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। নোরার চোখে মুখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে সৌরভের গলায় রামদা ঠেকিয়ে ক্রুদ্ধ গলায় বলে, অনেকক্ষণ যাবৎ তোকে মনীষোনা বলে বুঝিয়েছি, কিন্তু আর না। তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। এবার বল, কবুল বলবি নাকি এক কোপে তোর ধর থেকে মাথাটা আলাদা করে দেব? সৌরভ কাঁপতে থাকা গলায় বলে, বলবো কবুল, 100 বার বলবো, 1000 বার বলবো। নোরার এমন অগ্নিরূপ দেখে কাজী থরথর করে কাঁপতে থাকে। তিনি কাতর গলায় বললেন, বাবাজি, কবুল বললেও আমি কবুল বলবো না। আমাকে ক্ষমা দিন, আমি চললাম। নোরা পেছন থেকে কাজীর পাঞ্জাবির কলার টেনে ধরে, বিরক্ত গলায় বলে, বিয়ে না পড়িয়ে আপনি কই যাচ্ছেন? কাজী আবারও সেই একই কথা বলে, আমি কবুল বলবো না, আমাকে ক্ষমা দিন। চুপ শালা, বিয়ে তুই করবি না যে তোর কবুল বলতে হবে। চুপচাপ বিয়ে পড়া তুই, না হলে এই রামদা তোর গলায় পড়বে। কাজী শুকনো ঢুকুল গিলে ভয়ে ভয়ে বিয়ের কার্যক্রম শুরু করে। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী পালাতে চায়, কিন্তু পালাতে পারে না। নোরা তার কলার চেপে ধরে। কাজী কাপা গলায় বলে, মা জননী, আপনাদের বিয়ে তো হয়ে গেছে, এবার আমাকে আসতে দিন। নোরা অবলীলায় বলে, বিয়ে পড়িয়েছেন, এবার আমাদের বাসরের ব্যবস্থা করুন। কোথায় করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কাজী সাহেব নিজের বাড়িতে সৌরভ আর নোরার বাসরের ব্যবস্থা করে। অল্প সময়ের মধ্যে সাধারণ একটা কক্ষ হয়ে ওঠে দুজন মানুষের স্বপ্নের বাসর। সৌরভ অন্য রুমে বসেছিল। নোরা সৌরভের হাত ধরে টানতে টানতে বাসর ঘরে নিয়ে আসে। সৌরভ কিছু বুঝে ওঠার আগেই তাকে বিছানায় ফেলে দিয়ে বুকের ওপর চেপে বসে। সৌরভের ঠোঁটের ওপর দৃষ্টি নিক্ষেপ করে দুষ্ট হাসে। ঠোঁট কামড়ে বলে, কিসমিন। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সৌরভের। সে জড়ানো গলায় বলে, ছি ছি, কি বলছেন এসব? নোরা সৌরভের দিকে ঝুঁকে যায়, গাল চেপে ধরে বলে, গোলামের ফুত, আমি কিসমি বলেছি, ফাঁকমি বলিনি। সৌরভ কিছু বলতে উদ্যত হয়, কিন্তু নোরা তাকে বলার সুযোগই দেয় না। সৌরভের পুরুষশালী ঠোঁটজোড়া সে নিজের আয়ত্তে নিয়ে নেয়। হঠাৎ প্রচণ্ড গরম আর অস্বস্তিতে ঘুম ভেঙে যায় নোরার। সে তড়াক করে লাফিয়ে উঠে বেডসাইড ল্যাম্পপোর্ট জ্বালিয়ে দেয়। নোরার কপাল ভিজে গেছে ঘামে, পরনের জামাটাও ঘিমে ভেজে একাকার হয়ে গেছে। কাপড়টা শরীরের সঙ্গে লেপ্টে আছে অস্বস্তিকর ভাবে। নোরা একবার গভীর শ্বাস নিয়ে চেষ্টা করে শান্ত হতে, কিন্তু গরম আর ঘামের ঝাঁঝরা অনুভূতি তাকে আর নিঃশ্বাস নিতে দেয় না। সে চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকে। আচানক স্বপ্নের কথা মনে পড়তে সে ধরফর করে উঠে বসে। কি ভয়ানক স্বপ্ন দেখেছে সে! সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সৌরভের সাথে ঠোঁট মেলানোর দৃশ্য কিছুতেই ভুলতে পারছে না সে। যে মানুষটাও ছায়াকেও সে ঘৃণা করে, সে মানুষটার ঠোঁট এভাবে ছি। নোরা কয়েক মুহূর্তে ওয়াশরুমে দাঁড়িয়ে থাকে। নিজের ঠোঁটের উপর অবাঞ্ছিত স্বপ্নের প্রভাব এতটাই জোরালো যে তার গা গুলিয়ে বমি আসে। সে হাতের আঙ্গুল ভিজিয়ে ঠোঁট ঘষতে ঘষতে পানি দিয়ে পরিষ্কার করে নেয়। মিনিট 10 পর সে নিজের রুমে ফিরে আসে, কিন্তু মনকে কিছুতে শান্ত করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। বুকের ভেতর কেবল এক পশলা শান্তির খোঁজ চলছে। নোরা এগিয়ে যায় স্বস্তির এক চুমুকের আশায়, কিন্তু বিধি ঘাম। বটল খালি।
এক ফোঁটা পানি নেই। নোরা রুম থেকে বেরিয়ে কি মনে করে শুক্রবার রুমের দিকে উকি দেয়। দরজাটা সামান্য ভিজিয়ে রাখা ছিল। নোরা হাত দিয়ে দরজাটা খুলে যায়। সে মনস্তর পায়ে শুক্রবার রুমে প্রবেশ করে, এদিক ওদিক নজর ঘুরায়, কিন্তু কোথাও শুক্রবার দেখা মিলে না। নোরা মনে মনে খুশি হয়। তার খুশি আরও দ্বিগুণ বেড়ে যায় যখন সে শুক্রবার লেখা চিরকুটখানা পায়। চিরকুটখানা পড়ে নেওয়া নোরার চোখ মুখ খুশিতে জ্বলজ্বল করে ওঠে। নোরা টেবিলে হেসে বলে, যাও শুক্রবার যাও, আমি তো এটাই চেয়েছিলাম। আমার পথের কাঁটা খালাস। এবারে শেখ সিয়াদাত শাহরিয়ার আমার হবে, শুধুই আমার। শুক্রবার দুরু দুরু বুকে বাসে বসে রয়েছে। বাস ছাড়তে এখনও মিনিট 10 বাকি। এই 10 মিনিট তার কাছে 10 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছাড়তে চাইছে। সে চোখ নামিয়ে রাখে, হাতের আঙ্গুলগুলো আঁচলের ভাঁজে জড়িয়ে শক্ত করে চেপে ধরে। হঠাৎ পাশের সিটে কেউ এসে বসে পড়ে। হালকা একটা ঝাঁকুনিতে সুপ্রভা চমকে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখে মাঝ বয়সী এক পুরুষ, মুখে অচেনা ধীরতা, চোখে কেমন যেন কৌতূহল মেশানো হাসিবাবী দৃষ্টি। লোকটা বসে নির্বিকার গলায় বলে, একা যাচ্ছেন? সুপ্রভা কিছু বলে না। আঁচলের কোণটা আরও শক্ত করে মুঠোয় চেপে ধরে। তার বুকের দুঃখপুকানি যেন দ্বিগুণ হয়ে যায়। পুরুষটি একটু ঝুঁকে চারপাশ দেখে নিয়ে অবাক আবারও বলে, একা যাচ্ছেন বুঝি, নাকি হাজবেন্ড আছে সাথে? সুপ্রভা ঠোঁট কামড়ে ধরে। এক মুহূর্তের জন্য মনে হয় জোরে বলে উঠবে, আপনার কি দরকার, কিন্তু সে নিজেকে সামলে নেয়, সংযত গলায় বলে, জি একা। সুপ্রভার কথাটা বলাতেই লোকটা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। লোকটা প্রসন্ন গলায় বলে, আপনি আনমেরিড বোধ হয়। সুপ্রভা নিচু স্বরে বলে, জি না। লোকটা অবাক গলায় বলছেন আনমেরিড, আবার হাজবেন্ডও সাথে নেই? ঝগড়া হয়েছে নাকি? সুপ্রভা বিরক্তি নিয়ে বলে, হাজব্যান্ড মারা গিয়েছে, আমি বিধবা। উত্তর পেয়ে গেছেন, হয়েছে শান্তি। বিধবা শব্দটা শুনে খুশিতে জলমল করে উঠে লোকটার মুখশ্রী। লোকটা উৎসাহের সহিত বলে, আমি মোতালেব, আমারও বউ নেই, আমাকে বিয়ে করবেন? সুপ্রভা কটমট দৃষ্টিতে মোতালেবের পানে চায়। মোতালেবের স্ত্রী তো চোখ নামিয়ে নেয়। কি কতক্ষণ পর সুপ্রভার দিকে তাকিয়ে ফাটা বাঁশের গলায় গান গাইতে শুরু করে, তোমারও জামান নাই, আমারও বউ নাই, চলো দুজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই। মোতালেবের অভিসন্ধি মোটেও ঠিক লাগছে না সুপ্রভার। সুপ্রভা বিরক্ত হয়ে 7-5 না ভেবেই বাস থেকে নেমে যায়। কিন্তু কোথায় যাবে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। সে হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তায় চলে আসে। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে ফলো করছে। সুপ্রভা পায়ের গতি কমিয়ে পেছনে কয়েকবার তাকায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে আবারও পায়ের গতি বাড়িয়ে দেয়। কয়েক কদম পা বাড়াতেই ল্যাম্পপোস্টের আলোর কতগুলো মানুষের ছায়া এসে সুপ্রভার সামনে পড়ে। বয়ে গলা শুকিয়ে আসে তার। সুপ্রভা নিজেকে শক্ত করে পেছনের দিকে তাকিয়ে 5 থেকে 6টা ছেলে মদের বোতল হাতে নিয়ে তার দিকে লুলুলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন তাকে চোখ দিয়ে গিলে ফেলবে। সুপ্রভা এক নজর তাদের দিকে তাকিয়ে আবারও হাঁটা শুরু করে। সুপ্রভার পিছু পিছু ছেলেগুলোও হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সুপ্রভা দৌড়াতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সারিতে পা পেঁচিয়ে নিচে পড়ে যায়। সুপ্রভা রাস্তায় পড়ে গিয়ে পাশ থেকে নিজের ফোনটা বের করে কাউকে কল দিতে যায়, কিন্তু তার আগে ছেলেগুলো সুপ্রভার হাত থেকে ফোন কেড়ে নেয়। অশ্লীল ভঙ্গিতে বলে, কাকে ফোন দিতে যাচ্ছ? মামুনি। শহরে নতুন নাকি মামুনি? আগে কখনো এত সুন্দর পাখি দেখিনি। এতদিন তুমি কোথায় ছিলে পাখি? ও পাখি, পাখি রে, দেখুন, দেখাও না মামুনি, আমরা তো দেখতেই চাই। এখন শুধুমাত্র তোমার দেখানোর অপেক্ষায় আছি। অবশ্য তুমি দেখাতে না চাইলেও আমরা ঠিকই দেখব। তাই ভালো হয় পাখি, নিজে নিজে যদি খাঁচায় ধরা দাও না পাখি, দেখবে পাখি কি অনেক আদর যত্ন করব আমরা, একটু কষ্টও দেব না। সুপ্রভার ঘামতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে দেখে একদম জনমানব শূন্য হয়ে আছে। সুপ্রভা তাদের কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে যেতে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। লোকগুলো সুপ্রভার এই অবস্থা দেখে পৈশাসিক আনন্দে মেতে ওঠে।
তারা গোল হয়ে শুক্রবার চারদিকে দ্বীপ তার পাশ দিয়ে হাসতে হাসতে শুক্রবার গায়ে মদ ঢেলে দেয়। শুক্রবার কিছু বোঝে ওঠার আগেই তারা একে একে নিজেদের শার্টের গুদাম খুলতে শুরু করে। চলবে।